আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। রায়গঞ্জ শহরে 25 নম্বর ওয়ার্ডে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। অসীম অধিকারী ও তার বিরোধী গোষ্ঠীর সংঘাতের জেরে উঠছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। গত কদিন আগেই রায়গঞ্জ লোকসভা নির্বাচনের দিন শ্রীবাস ঢালি নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারীর বিরুদ্ধে। শুধু এই ঘটনাই নয়, 2021 সাল থেকেই এই এলাকায় অসীম অধিকারী ও তার বিরোধী গোষ্ঠীর মধ্যে চলছে সংঘাত। সেই সময় অসীম অধিকারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়েছিল। সময়ের সাথে সাথে সংঘাত আরো চরম আকার ধারণ করেছে। লোকসভা ভোটের দিন গন্ডগোলের পর বিরোধী গোষ্ঠী অসীম অধিকারী ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে কদিন আগে সাংবাদিক বৈঠক করেছিল তারা। শনিবার তার পাল্টা অসীম অধিকারীর পক্ষে সাংবাদিক বৈঠক করলেন মহিলাদের একাংশ। তারা এদিন অসীম অধিকারীর পক্ষেও বক্তব্য রাখেন। অসীম অধিকারী ও এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, প্রতিটি ক্ষেত্রেই অভিজিৎ সরকার তাকে হেনস্থা করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন অসীম বাবু। অভিজিতের নেপথ্যে কোনো মাথা রয়েছে তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন পৌর কোঅর্ডিনেটর। এ বিষয়ে সাংবাদিক বৈঠকে পাড়ার মহিলারা কি বলছেন শুনে নেব। এখন জানতে চাইছি যেটা আমাদেরকে মিথ্যা কথা বলে সইটা করেছে, যেটা আমি শুনেছিলাম সেটা তো আমি সঠিক তো আমি জানি না কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, খুবই ভালো, আমাকে তো অনেক কিছুতে সাহায্য করছে। আমার বর যখন মানে অসুস্থ ছিল, ওনার কারণে আমার বর আজকে বেঁচে আছে। উনি আমার জন্য অনেক করেছে। একটা সাদা কাগজে না জেনে সই করে দিলেন, ওটাই তো আমরা ভুল করেছি। আপনি বলছেন কতজন করেছে এরকম? সেটা তো আমি জানি না, কিন্তু বলেছে যে এই পাড়ায় সবাই করেছে, এই জন্য করেছি। আমরা জানাবো বলেন, আমাদের এখানে হচ্ছে সেটা আমরা আমাদের মতো সলভ করবো। একটা বাড়ির যদি ঝামেলা যদি প্রতি মুহূর্তে যদি আমি আজকে আমার এখানে 20 বছর যদি রাজনীতি করে থাকি, 20 বছরে কোনোদিন প্রশাসনকে জানাই নাই। যেটা হয়েছে সম্পূর্ণ আমরা নিজেরা সলভ করছি, নিজেরা বসে সমাধান করছি। পাড়ার মধ্যে ভাইদের গন্ডগোল হতে পারে, সেটাকে সমাধান আলোচনার মাধ্যমে করছি। তারা কি ওয়ার্ডের অন্যায় অত্যাচার করে যাচ্ছে নীরব হয়ে আমরা দর্শকের দেখতেছি। আমরা শুধু সময়ের অপেক্ষা আছি। যে আইনের প্রতি আমাদের বিশ্বাস, সেই আইনের লড়াই আমরা লড়বো। সবাই একত্রিত হতে, ওয়ার্ডের মধ্যে যে অন্যায় হবে, যে নৈরাজ্য বাতাবরণ সৃষ্টি করবে, আমরা তার প্রতিবাদ করব। আইনের মারফতে আমরা সেই প্রতিবাদ করবো। পুরো বিষয়টা একটু বলেন। আজকে প্রেস মিটটা হচ্ছে স্বৈরাচারী নিয়ে বললো যে এখানে বহু ধরলো তারা বিগত 7/5/2021 একটা কেস করে, যেখানে কেস করা হয় যে অসীম অধিকারী আর্মস নিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়েছিল। সেটা নিয়ে তারা হেনস্থ করে, তারা যে কোনো পার্টির একটা তত্ত্বাবধানে তারা কেস করে। সেই কেসের মারফতে একটা হেনস্থ হয়। সেই হেনস্থর পর যে 20-25 দিন আমাকে একটা মানে হেনস্থার শিকার হয়ে যায়, তখন তারা একটা স্বৈরাচারীর একটা বাতাবরণ ওয়ার্ডের মধ্যে হয়। মেয়েদের অকথ্য ভাষা, গালিগালা, ছেলেদের, যুব সমাজকে ভয়ভীতি দেখানো, চারিদিক দিয়ে একটা নৈরাজ্যের মানে মানুষ একটা আতঙ্ক হয়েছিল যে এখানে মানে অভিভাবক ছাড়া ওয়ার্ডটা ঘোরাফেরা করছে, সবাই একটা আতঙ্কের বাতাবরণ দিচ্ছে। সেই আতঙ্কগুলো আজকে এই যে এখানে বললো যে তাকে শ্রীবাস ঢালি আর তার জামাই তাকে মানে বিভৎস অবস্থা তাকে মারধর করছে, তার নাইটি ছিঁড়ে দিচ্ছে। তখন সে আমার কাছে আসছিল, তারা ভয়ে তারা প্রশাসনকে জানাতে পারেনি। সে তাকে বলেছিল যে তাকে যদি জানায় তাকে বলে পুড়িয়ে মারবে। মানে এই ধরনের সেই যে বয়স্কটা বলছে যে আমাকে অসীম অধিকারী মারছে। কারণ যে হসপিটালে যখন ভর্তি হতে যায়, তখন সে একখানে বলে আমি তো হসপিটালে গেলে আমার সুই ফুটাবো, আমি হসপিটালে যাব না। ওকে জোর জবরদস্তি নিয়ে আবার সেই 7 সালে যে ঘটনা ঘটিয়েছিল, সেই ভুল মাস পিটিশন করে আবার থানায় জমা দিয়ে একটা হেনস্থার চেষ্টা করেছিল। কিন্তু আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ, আমি আইনের কাছে কৃতজ্ঞ। তারা জিনিসটা দেখছে যে এটা ফেক জিনিস, এটার মধ্যে কোনো গল্প হয়নি, এটা কোনো গন্ডগোলের চিহ্ন নেই। আজকে 2007 সালে যে অসীম অধিকারীকে যে পিস্তলের 7/5/2021 যে গন্ডগোলটা হয়েছিল, তখন এই একই অসীম অধিকারীকে দিয়েছিল যারা সাক্ষী দিয়েছিল। আমি সম্পূর্ণ তথ্য তুলে আসছি, কারণ এটা নিয়ে আমি লড়াই করব। কারণ আমার মিসেস এটাতে খুব আমাকে করছে যে এইটা সম্মান, আমাদের সম্মান আছে। কারণ কোনোদিন কেউ বলতে পারবে না যে অসীম অধিকারী আর্মস নিয়ে ঘোরাঘুরি করে। তাদের মেডিকেলের যে রিপোর্ট আছে, সেই মেডিকেলে কোনো ইনজুরি নেই। সেই মেডিকেলের রিপোর্ট তুলেছি। যারা সাক্ষী দিয়েছে তারা উল্টা সাক্ষী দিয়েছে। আমরা ঘটনাস্থলে ছিলাম না, আমরা সম্পূর্ণ নিয়ে আসি। এটা নিয়ে আমরা যদি আইনের আমরা দ্বারস্থ আছে, কারণ আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, সেই দেবপুরীতে মাইক বন্ধ নিয়ে এসে মদ খায় নিয়ে এখানে গালিগালাজ, মদ খায় নিয়ে ঢাক
বাজতে দিবে না, ঢাক বাজানো নিয়ে অসুবিধা। সোমবার করে যদি এখানে যদি সোমবারে ব্রাহ্মণ মন্তর করে পাশের বাড়িতে কি চ্যাটার্জি, অমিত চ্যাটার্জি আচার্য নাকি আচার্য, ও এককালে বড় বড় নেতা, মানে দিনের বেলা ও তৃণমূলের ছাত্রছাত্রী থাকে, আবার কংগ্রেসের সভাপতি হয়ে থাকে। এই তো হচ্ছে আমাদের রাজনীতির প্রতিফলন, সেদিকে আমরা যাচ্ছি না। সে পর্যন্ত ঢাকি আছে, তার জন্য এখন যে মুহূর্তে যে অন্যায় হবে সেই অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যদি আমাকে আবার যদি যেতে হয় কোথাও, আমি যেতে রাজি আছি। কিন্তু এখন অন্যায় করলে কোনো মহিলাকে যদি টন্টিং করে মক্কায় এসে, মহিলাকে যদি কোনো অপবাদ কথাবার্তা বলে, তার প্রতিবাদ অসীম অধিকারী করবে। বধূ নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, স্থানীয় মহিলাদের নিয়ে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করতে এলেন গৃহবধূ। গত 6 তারিখ এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ থানার খোলসি এলাকায়। নির্যাতিতা ওই মহিলা জানান, বিয়ে হয়েছে 7 বছর আগে, বর্তমানে তাদের 2টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মহিলার ওপরে শুরু হয় অত্যাচার। তার স্বামী সব ধরনের নেশায় আসক্ত, তাই নেশার টাকা জোগাড় করতে এখন স্ত্রীকে দেহ ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত 7 তারিখ মহিলাকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। কেস করার জন্য আসছে। কি কারণে কি হয়েছে? কারণ আমার স্বামী আমাকে মার দিচ্ছে, আমার শ্বশুর মার দিচ্ছে, আমার শাশুড়ি মার দিচ্ছে, বালিশ চাপা দিয়ে মার দিচ্ছে। ব্যবসা করার জন্য আমাকে এরকম বলছিল, আমি কি পারিনি। নোংরা ব্যবসা করতে বলছিল, হ্যাঁ নোংরা ব্যবসা করতে বলছিল। আমি কি পারি? বাচ্চা নিয়ে পারবো কি ব্যবসা করতে? পারবো না। আমি বললাম তো কে বলছিল? আমার স্বামী বলছিল, তারপর আমার শাশুড়ি বলছে, তো আমার শ্বশুরও বলছে। কেন কেন এই ধরনের কাজ করতে বলছে কেন? নোংরামি, যে নেশা খাবে, পাতা খাবে, ওই টাকা টাকা দিয়ে? পাচ্ছে না, হ্যাঁ তার জন্য কমপ্লেন করছিলাম। তো আমি বললাম ভালো হবে ছেলেটা, তো মনে করলাম ভালো হবে না, ও এরকমই করতেছে, নেশা খাচ্ছে, দারু খায়, দারু তো খায়, পাতা খায়, গাঁজা খায়, সবে খায়। আমি বলবো, বারণ করবো, আমাকে বলতে গেলেই আমাকে মারবে। 6 বছর কি 7 বছর ধরে নাও। আপনার স্বামীর নাম কি? রঞ্জিত বৈশ্য। তো আজকে ওরা মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের বাড়ির লোক আরো আসছিল। আসার পরে আমি আমার দিদিদেরকে দিয়ে আমরা যাই ওখানে। যাওয়ার পরে ছেলেটা ভীষণ নেশা করার পরে আমাদেরকে দিদিদেরকে ওরা নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে। করার পরে আমাদেরকে গায়ে হাত দিয়েছে, বলছে আমি তোদেরকে মার্ডার করে দিব। কোনো মহিলা সমিতি, কোনো রক্ষা মহিলা সমিতি এখানে চলবে না, পুলিশও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, মেম্বারও কেউ কিছু করতে পারবে না। তাই আমরা দিদিটাকে নিয়ে, মহিলাটাকে নিয়ে আমরা থানায় আসছি। চলছে তীব্র দাবদাহ, তা থেকে তৃষ্ণা নিবারণ করতে নিজের অজান্তেই কি খাচ্ছেন বিষ? আপনি কি হাতে তুলে নিচ্ছেন ঠান্ডা পানীয়র বোতল, অথবা রাস্তায় বিক্রি হওয়া আখের রস বা অন্য কোনো ফলের জুস? জেনে বুঝে আমরা বিষ খাচ্ছি না তো? কেননা ঠান্ডা পানীয় ও সাময়িক স্বস্তি দিলেও শরীরে ক্ষতি করে। বারবার চিকিৎসকেরা পরামর্শ দিলেও মানুষ এখনো অসচেতন। তবে এই রোদ্রে, এই গরমে মানে তাৎক্ষণিক কি খাবো, জল পাচ্ছি না, হয়তো সামনাসামনি কোল্ড ড্রিঙ্কসই কিনে খেয়ে নিলাম। আসলে ডাক্তারবাবুরাই ভালো মতো বলতে পারবে যে রাস্তাঘাটে এইসব খাওয়া ঠিক কি ঠিক। যদি কারো কখনো ইচ্ছে করে একবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, দ্যাট ইজ অ্যালাউড। কিন্তু কোল্ড ড্রিঙ্কস রেগুলার ঠান্ডা খাবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এটা একদমই আমি রেকমেন্ড করবো না চিকিৎসক হিসেবে। তৃষ্ণা মেটানোর জন্য তো সবসময় বাড়িতে এসে কাজ ছেড়ে বাড়িতে যাওয়া সম্ভব না। প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত। সকাল হতে না হতে সূর্যের প্রখর তাপ, শরীরে লাগছে ছ্যাঁকা, দহন জ্বালায় সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছেন। এর মধ্যে ক্রমশই চাহিদা বাড়ছে ঠান্ডা পানীয়র। প্রবল গরম, ঘর্মাক্ত দুপুরে হাতের কাছে এক গ্লাস ঠান্ডা পানীয় থাকলে যেন মনে হচ্ছে স্বর্গ সুখ। কিন্তু আপনি যে এই গরমে অহরহ ঠান্ডা পানীয় খাচ্ছেন, এতে আপনার লাভ বা ক্ষতি কি হচ্ছে তা জানেন কি? অধিকাংশ মানুষই সেই লাভ ক্ষতির অঙ্কে যেতে চান না। তাদের কাছে প্রাধান্য তেষ্টা মেটানোর, আর এর সাথে সাথে শরীরে অনেকটাই ক্ষতি হচ্ছে। প্রবল গরমের দুপুরে আচমকাই ঘরে এসে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নিই আমরা। এর জন্যে সাময়িকের জন্য তৃষ্ণা নিবারণ হলেও আদতে এটি শরীরের ক্ষতি সাধন করছে। তবে এ তো গেল ফ্রিজের জলের কথা, কিন্তু বাজার চলতি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে ক্ষতি আরো মারাত্মক। যারা দিনভর বাইরে কাজ করেন, এই প্রবল গরমে রোদে ঘুরতে ঘুরতে তৃষ্ণায় বুক ফাটে। সেই সময় আর কোনো দিকে না তাকিয়ে হাতের কাছে কোনো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিই আমরা। এই কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের ভেতরে গিয়ে ক্ষতি সাধন করছে। এছাড়াও বাইরে থাকা আখের রস, ফলের রস, এগুলিতেও কম ক্ষতি হয় না। কিন্তু এসব জেনে শুনেও সে পথে পা বাড়াই আমরা। সাধারণ মানুষ বলছেন, গরমে ঘুরতে ঘুরতে বড্ড তেষ্টা পায়, ঠান্ডা পানীয় দোকান থেকে কিনে সাময়িকভাবে তেষ্টা মিটিয়ে নিই আমরা। পরে অবশ্য এর মাসুল দিতে হয় আমাদের, কিন্তু তারপরেও মানুষ একই কাজ করছেন।
দেখছি যে কোল্ড ড্রিঙ্কস প্রায়শই খাচ্ছেন আপনারা, এতে কতটা লাভ বা কতটা ক্ষতি জানেন? লাভ ক্ষতির হিসাব তো বলতে পারবো না, তবে এই রোদ্রে এই গরমে মানে তাৎক্ষণিক কি খাবো, জল পাচ্ছি না, হয়তো সামনাসামনি কোল্ড ড্রিঙ্কসই কিনে খেয়ে নিলাম। তো এতে তো ক্ষতি হচ্ছে বলছে ডাক্তার। হ্যাঁ, এর তো একটা কুপ্রভাব আছে, কোল্ড ড্রিঙ্কসের বা ঠান্ডা পানীয় তো একটা ক্ষতি আছে, কোলেস্ট্রলের প্রবলেম হয়, হ্যাঁ, আরও নানা রকম প্রবলেমের ব্যাপার আছে। আমরা অনেককেই দেখেছি আবার রাস্তায় এই যে ফ্রুট জুসগুলো খাচ্ছে, যেরকম আখের রস, ফলের রস, এগুলোও খাচ্ছে। হ্যাঁ, ওগুলোও রয়েছে রাস্তার পাশে, কিন্তু ওতেও তো মাছি পড়ে, ওতেও তো ধুলোবালি পড়ে, গাড়ি ওরা ধুলাবালি এগুলো তো আছেই। তারপরেও হয়তো ওটা পাচ্ছি না, তাৎক্ষণিক দোকান পেয়ে যাচ্ছি, দোকানে কোল্ড ড্রিঙ্কস একটা কিনে খেয়ে নিচ্ছি, এরকমই। এটা তো শরীর ক্ষতি করে। হ্যাঁ, অবশ্যই শারীরিক তো একটা সমস্যা হয়, শারীরিক সমস্যা, তারপরেও খাচ্ছি, কী করবো, কিছু করার নেই তো আর। বলছি এই যে আমরা দেখছি যে প্রায়শই আপনারা কোল্ড ড্রিঙ্ক খান, ঠান্ডা পানি, এতে কতটা লাভ বা ক্ষতি জানেন? না, সেটা তো কীভাবে বলবো, আমরা ছেলে মানুষ সারাক্ষণ বাড়ির বাইরে কাজের জন্য ছোটাছুটি করতে হচ্ছে। এবার যথারীতি মানে তৃষ্ণা মেটানোর জন্য তখন আমরা হয়তো কোনো সময় জলের বোতল কিনে নিচ্ছি, কোনো সময় কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, কোনো সময় হয়তো ফলের রস, এই রাস্তাঘাটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তৃষ্ণা মেটানোর জন্য খেতে হচ্ছে আমাদেরকে। কিন্তু লাভ ক্ষতির ব্যাপারটা তো হয়তো জলের ক্ষেত্রে বলতে পারি, কিন্তু অন্যান্য যেসব কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য যেসব যা আছে আর কি, সেগুলো তো আমরা ঠিক বলতে পারবো না, সেগুলো ডাক্তারবাবুরাই ভালো মতো বলতে পারবে যে রাস্তাঘাটে এইসব খাওয়া ঠিক কি ঠিক। আমরা দেখছিলাম যে এই ফলের রস বা আখের রস এইসবও খাচ্ছে মানুষ। হ্যাঁ, সে মাছি, মশা বা ব্যাকটেরিয়া জাতীয় ধুলোবালিও তবুও খাচ্ছে। হ্যাঁ, মানুষ তার অত বিবেচনা করে রাস্তাঘাটে জিনিসপত্র খায় না, মানে মানুষ এই যে ধরনের এই জুস বা যে ঠান্ডা পানীয় সেগুলো তৃষ্ণা মেটানোর জন্যই বিশেষ করে খায়। আর ওই সেই জুসগুলোর মধ্যে এখন বিভিন্ন রকম বরফ দিয়ে সেটাকে ঠান্ডা করে বিক্রি করা হয়, সেই জন্য মানুষ তৃষ্ণা মেটানোর জন্য এটা খায়। আর থাকলো হলো মাছি মশার এর ব্যাপার, সেটা তো একভাবে ক্ষতি করে। ডাক্তারবাবু সবসময় বলে যে এই খাবারগুলো অন্তত রাস্তাঘাটে না খেতে, আর বাড়িতেও সম্ভব হয়ে ওঠে না, তৃষ্ণা মেটানোর জন্য তো সবসময় বাড়িতে এসে কাজ ছেড়ে বাড়িতে যাওয়া সম্ভব না। যদিও চিকিৎসকেরা বারবার এই বিষয়ে সচেতন করছেন সাধারণ মানুষকে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কতটা বিপজ্জনক তা তুলে ধরেছেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, কোল্ড ড্রিঙ্কস খেলে সাময়িক স্বস্তি পাওয়া যায় তা ঠিক, কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসে থাকে ফুরক্টোজ নামে একটি উপাদান যা আমাদের ত্বকের ক্ষতি করে। এই বিষয়ে শুনবো চিকিৎসকের বক্তব্য। গরম বাড়লে ঠান্ডা পানীয় বিক্রি হবে, এটা তো খুব স্বাভাবিক কথা। লাভ ক্ষতির প্রশ্নের লাভটা হচ্ছে যে ঠান্ডা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওতে যেহেতু মিষ্টি থাকে আর সোডিয়াম কার্ব থাকে, ফলে একটা ওই ঢেকুর তোলা সেন্স অফ ওয়েলনেস এরকম একটা হয়। গ্লুকোজ খাওয়ার পরে যে স্টমাক ফুলনেসের যে ব্যাপারটা থাকে, মানে স্টমাক মানে আমি খেয়েছি কিছু একটা, যেটা শরবত খাওয়ার পরেও হয় যে খেলাম, পেটটা সেই মুহূর্তের জন্য অন্তত ঠান্ডা পানীয়ের ক্ষেত্রে সেটা হবে না। তার কারণ হচ্ছে যে ফ্রুক্টোজ ঠান্ডা পানীয়তে যেভাবে থাকে তাতে গ্রিলিন বলে একটা হরমোন, যা আমাদের স্টমাকের খিদে নিয়ন্ত্রণ করে, খিদের বোধটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আটকে দেয়। ফলে আমাদের কোনো খিদের বোধ থাকে না, গ্লুকোজ সেটা আটকায় না। যদি কারো কখনো ইচ্ছে করে একবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, দ্যাট ইজ অ্যালাউড, কিন্তু কোল্ড ড্রিঙ্কস রেগুলার ঠান্ডা খাবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এটা একদমই আমি রেকমেন্ড করবো না চিকিৎসক হিসেবে। তার সঙ্গে আমি দুটো সমস্যা বললাম না, একটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা, দাঁত নষ্ট হয়ে যায় দ্রুত, আর বয়স্কদের ক্ষেত্রে ইভেন প্রোন টু হার্ট অ্যাটাক, এটাও ভালো। শুনলেন তো চিকিৎসক কি বললেন? তাহলে এখন থেকেই সাবধান হন, নইলে বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্যে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার তিনপুকুর এলাকায়। মৃতের নাম ফিরোজ সিং, বাড়ি বিহারের বলরামপুরে। বিলাসপুরে কাজে এসেছিলেন তিনি। ফেরার পথে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ও কাজ করছিল, গাড়ির কাজ করছিল, ড্রাইভিং কাজ করতে আসছিল এখানে। এখানে কোথায়? এখানে বিলাসপুর আচ্ছা। কাজ করতে আসছিল, বাড়ি যাচ্ছিল। বাড়ি যাবার সময় দুর্ঘটনা ঘটে গেছে। এটা চিতপকড়ি পেট্রোল পাম্পের কাছে সামনে হলো অ্যাক্সিডেন্টটা, মোটামুটি 7:30টার সময়। ওখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের বাদ বডি যে এখানে হসপিটালে আসছে। এখানে স্পটে মারা গেছিল? হ্যাঁ, স্পটে মারা গেছে। এবারে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় 7ম স্থান অধিকার করে তাক লাগিয়েছে অঙ্কিতা সরকার। অঙ্কিতা রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, যদিও তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারিতে। শনিবার বংশিয়ারিতে অঙ্কিতার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান 1990 সালের করোনেশন ব্যাচ। এদিন অঙ্কিতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তার ভবিষ্যৎ জীবনে আরো সাফল্য কামনা করেছেন সকলেই। বুধবার ছিল 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হয়েছে সারা দেশে। একই ছবি দেখা গিয়েছে রায়গঞ্জেও। যদিও রূপরঙ্গ থিয়েটার নামের একটি সংস্থার পক্ষ থেকে শুক্রবার রায়গঞ্জ শহরের গোয়ালপাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন এদের অনুষ্ঠানে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।